বাসায় যাব। আমি বাসায় যাব, প্লিজ জুই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুঁপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুইয়ের মাথায় ঢুকলো না। তবে জুই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে, কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যিই জুইয়ের মাথায় আসলো না। জুই ভাবলো হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকে তাক করা, কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরলো জুইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করলো জুইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জড়তার জুইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারলো না বলে এক মুহূর্তের জন্যে সেও অসহায় হলো। আধশোয়া অবস্থায় পিঠে বালিশ থেকে খাটে বসা মায়া ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই মায়ার। অর্ধরাত্রি হতে চলল। মায়াদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফের রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার মায়ার চোখে। মায়া ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিল হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল ওনাকে ফোন মেলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালো হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরে অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরো বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কেন সে, কে সে, কি তার পরিচয় বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনো দিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরো কাতর করে তুলছে। বুক ভারীর দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিল হাফেজ সাহেবকে। বরাবরের মতোই অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এলিয়ে শুলো খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলো মায়া। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন মায়াকে ঘায়েল করছিল, ঠিক তেমনই মায়ার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মরিয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার বর্ধিত মায়াকে করা বারবার অপমানগুলো মায়ার বেশ আত্মসম্মানী লাগছিল। মায়ার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান মায়াকে বিগত দিনে করেছে। তার সাথে মায়ার কি শত্রুতা তা জানে না, তবে তার করা আজকে ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা রুদ্ধ ছিল তাও জানি না, আর না জানতে চাই। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমায়। সে কি ইচ্ছা করে আমার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষী কথা বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমি বা কি করব? লোকটার মুখোমুখি হওয়ার পেছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি, তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনা।
তাই মায়া এবার সিদ্ধান্ত নিল এবার তার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবে না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাবে। আর আরিফকে বলবে তাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটি কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলো কোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না মায়ার। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে মায়া। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ বাসায় নেই, মায়াদের বাড়িতে আশুগঞ্জ আছে তার আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরো কয়েকদিন থাকবে, তার জন্য আপাতত মায়া আর জুই একাই বাসার মধ্যে ছিল। তবে যাওয়ার আগে আরিফ মায়াদের বাসায় কাজের মহিলা স্বপ্না খালা বলেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে মায়াদের সাথে। মায়া এক পলক তাকালো মেঝের দিকে। আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনেই ঘুমিয়ে। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল বারান্দায়। অন্ধকারময় আকাশটাই আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আঁধরের মেলা। মায়া শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নম্বরটা অফ বলবে, তারপরেও মনে ছটফটে কল দিতে থাকলাম। হাফেজ সাহেবের নাম্বারে যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মেলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছুই বন্ধ করলো মায়ার। আহত মাথা ব্যান্ডেজ ছাড়লো আরো একদিন আগে। আপাতত কাটা জায়গা মলম লাগিয়ে কলেজের জন্যে রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানে নোটিশ নামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া অসুস্থতার ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দিবে? উত্তর কি আছে নাকি মায়ের কাছে? না নেই তো। এজন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি বা বলবে সে? রিদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছেকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফকে বিশ্বাস করবে মায়ার এই কথা? অবশ্যই করবে না। বরং উল্টে মায়াকে ধমকাবে আর বলবে হৃদের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে যার জন্য রিদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখন মায়া নিজেই জানে না রিদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে এত শত্রুতামি। যেটা না জেনে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে রিদ খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্যে মায়ার খুব আত্মসম্মানে লাগে। এজন্য মায়াও রিদ খানকে একদমই পছন্দ করে না। মায়ার অপছন্দের লিস্টে সর্বপ্রথম রিদ খানই আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যে ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাহিরে। বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুইজনই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়েই বাধ্য হয়ে দুজন হাঁটা ধরলো কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চললো। তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চাই। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়ে মায়াও পা খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না, তখনই বিরক্তির কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি, বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অথচ আজ দেখো একটা গাড়িরও খবর নাই। দূর বাল, ভাল লাগে না। জুয়ের কথাই ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের উপর রাখলো মায়া। কপালের ক্রোড় জোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, কি? বাল মানে জানোস না? না। মজা লস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না। এমনি রাগ উঠতেছে। বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা
তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুঁয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়, হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদতো। খালি রাস্তায় জুঁইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা। কিন্তু জুঁই যেন মায়ার ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাউর করতে পারলো মায়ার মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুঁই, কোথাও কোনো গাড়ির হদিশ নেই। জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ভিড় লেগেই থাকে সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুঁইয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎই তক্ষুনি কানে আসলো কারো হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুঁই মায়া দুজনেই চমকালো। ডাকে উৎসুক ধরে পেছন ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার উপাস থেকে, হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হওয়ায় দুজনেই থামলো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুঁইয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুঁই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ার দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুঁইয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিল। খবরটা পেয়ে ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুঁই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুঁই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুঁই অন্তত আন্তরিকের সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুঁইয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ার জড়তার মুখটার দিকে আরো একবার চোখ বুলিয়ে জুঁইয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংকট আছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুঁই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজটা। কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত। সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে, আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়া বিষয়ে মন তো মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ার কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকালো রিফাত। অন্তত নরম গলায় বলল, হ্যাঁ, কেন? কোনো সমস্যা? মুখে উত্তর করলো না শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়া উত্তরে মুচকি হাসলো রিফাত। একত্রে 3 জন হাঁটা ধরলে রাকিবের চোখে বাঁধলো মায়ার পা খুঁড়িয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারলো এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে ব্যথায়। মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করলো বেশ করে। ইতস্তত মায়া শুধু হ্যাঁ উত্তর করলো জুঁইয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ার সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো। সেই জন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ার পাশাপাশি হাঁটলো রিফাত। কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো 3 জন। বিপুল জনগণের ভিড়ে কলেজ যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে, ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠে গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপদাদার পাশে। হৃদের পিছনে আরো অনেক নেতা কর্মী দাঁড়িয়ে। সবাই কি নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারা দাঁড়িয়ে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে। পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে অপরিচিত
রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল, যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়। মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল, যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড়ে হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধরল নিজের দুহাতে, কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকা পড়ল পুলিশের কাছে। জুই মায়া তখনও ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্থ মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল, তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্থ মায়া আরো ভয়ার্থ হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবিনি, তাই ভয়ার্থ মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাত পিছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে। মায়ার হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরো গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটের ভাঁজ আরো গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়লো আসিফ। দ্রুত পথে এগিয়ে আসলো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউ আর কারো দিকে তাকালো না, যার যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলো, তখনই পিছনে ডাকলো আসিফ। মায়া পিছন ঘুরতেই অত্যন্ত বিনীতের সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার? মায়া বুঝলো না আসিফের কথার মানে, তাই প্যাকেটের এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল, আমার মানে? জি ভাই, এটা পাঠিয়ে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি, আপনি চেক করে নেবেন। এখন ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে, এটা হতেই পারে না। মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটিতেও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না, উল্টে কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পিছনে ডেকেছিল বেশ কয়েকবার, কিন্তু মায়া সাড়া দেয়নি। এজন্য ব্যথা হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়ে শুয়ে সবটাই হৃদকে জানালো মায়ার নাহুচ করার বিষয়টি নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না, আর না তার ভাবমূর্তি পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখের হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভময় দেখালো। শক্ত চোয়ালের সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্যে বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই। হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। পরপর 3 দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতেও হয়নি, কারণ ভয়ার্থ মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। একদিক থেকে হৃদ আসলে অন্যদিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ার সাথে দেখা করতে আসতো, সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচত। হৃদের বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ার মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূলত দুজনের দেখা আর হয়নি। তবে হৃদ যখন নিজের কাছে ঢাকা চলে আসে, তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পিছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম্বা দিয়ে কেনাকাটা করতে লাগলো, কিন্তু মাঝখানে দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ার অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাঁধল সেখানেই। ঝামেলার মাঝে আরো ঝামেলা সৃষ্টি হলো। এলোমেলো জীবনের ডোর আর অগোছালো হলো। বলবুঝি দেশ বাড়লো, ভয় কমলো না। হৃদ মায়া মুখোমুখি হওয়ার থেকে আরো দূরত্ব বাড়লো। হৃদের মুখোমুখিতে জড়সড় অবস্থায় বসে হাফেজ সাহেব। হৃদ খান মতো মানুষের বরাবর মুখোমুখি হওয়া চারটেখানে কথা নয়। যেখানে উনি নিজে অপরাধী, সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান, নামধামে পরিচয়ে বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে, সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিল, তখন বেশ অপদস্থ হয়েছিল ওনাদের করা কর্মের জন্য। এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটি দিনই ভয়ে কাটে, এই ভেবে না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন 1.5 বছর আগে সেদিন রাতে ওনারা ভুল করেছিল হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে।
কিন্তু ওনার বাবাও বা কি করতো? দুজনের অবস্থাই এমন ছিল যে যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলে ভাবতো তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়েছে আহত হয়ে। যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুজনের। তিনি মনে করেছিল অপরিচিত মেয়েটি রিদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানতো তারা কেউ পূর্ব পরিচিত নয়। ওনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাপ চেয়েছিল এই নিয়ে, কিন্তু হৃদ মাফ করেনি, বরং উল্টে ওনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের ভেড়াজালে ফেসে গেছেন তিনি, ভালো করতে গিয়ে উল্টে খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপর আবার ওই রাতের দেখা, একটু করে মেয়েটির চেহারাটাও ভুলে গেছেন তিনি। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ে বিয়ে করেই অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায়, সে মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দিবে না, এতটা নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেবের ভিতর মুচড়ে উঠে এলোমেলো চিন্তার ভয়ে। হৃদের ভয়ানক হুমকিতে আতঙ্কে আছেন উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় বিগত মাস ধরে বাসায় যায় না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলে না। রাজশাহী থাকছে নিজের আমবাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার প্রথম দিনই। কিন্তু চিন্তায় এখনো নিজের জন্য একটা ফোন কেনা হয়নি ওনার, আর না রেজিস্টার করা সিমটা ওঠানো হয়েছে। অফিসের ফোন দিয়েই একটু আধটু কথা বলে বাসায়, ব্যাস এতটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতন ওনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন, আর সেই জন্যেই উনি এতটা ভয়ে আছেন। এই নিয়ে যদি হৃদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় ওনার কাছে, তাহলে উনি কি উত্তর দিবে? কোথা থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণ বাজে ভাবে ফেসে গেছেন হাফেজ সাহেব। সেই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। হৃদ ওনার সামনেই বসে বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসলো। টি টেবিলের উপর কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স। হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করছি? করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছাও নেই আমার, তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব। রক্ষা নেই। নিন এবার কফিটা খান, আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর ভাগ্য যা আছে তাই। হৃদের হেয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরো জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। শুকনো গলা হাহা করলো তৃষ্ণার তোপে তৎক্ষণাৎ। তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে। হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফেজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলল, বুঝলেন হাফেজ সাহেব, বেয়াদব বইয়ের চক্রে ফেসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি, আর না শান্তিতে থাকতে পারছি। এমনকি শান্তিতে ঘুমাতে পারছি না, প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনি বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব। শক্তপোক্ত হৃদ খানও যে কারোর জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখল। এত হুলুস থুলুস করে কেন হৃদ খানের বউকে চাই এবার তিনি বুঝতে পারছেন। তারপর মুখে কিছু বললেন না হৃদের ভয়ে। শুধু হৃদের কথার অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে না বোঝার, যার অর্থ ওনার বউ বেয়াদব নয়, হৃদের বউয়ের মতন। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদের হিয়ালিপনা আরো বাড়ল। দায়সারা গলায় বলল, এজন্য তো বেয়াদব বউকে লাগবে আমার। স্বামীর দায়িত্ব পালন করব, বউ পিটিয়ে সভ্য বানাবো। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন।
জড়সড় অবস্থায় কোনো রকম উত্তর করলো হাফেজ সাহেব। বলল, জি। গুড। তো সোজা কথায় আসি, আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দেখেছিলেন সেদিন রাতে, বা কারো নাম শুনেছেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করলো না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়ে চিন্তা করলো সেদিন রাগে মেয়েটির কাছে তারা কোনো ফোন দিয়েছিল কিনা। ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টে মেয়েটির ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শোনেনি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি। বরং মেয়েটি আমারও আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় হৃদ শুধালো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং ধীরেই হৃদকে গম্ভীর থেকে আরো গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু করে হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি। এই জন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তি ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়েই হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকলো। বাহিরেই ছিল আসিফ, হঠাৎই হৃদের হাঁক ছাড়া ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিল এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করলো না, বরং আসিফ আসতেই হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্টার্ড সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বর 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টার পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি সে রাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্যই থাকবে কল লিস্টে। এজন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটা চাই। তুই সেই রাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আর একটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবি। আমি নিজে কল দিব, মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেব ঘোর ভাঙলো আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখল। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এমন ভাবেও কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সেরাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফিজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল হতে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। আহা, বেচারি এখনো জানেই না সে কার হাতে পড়েছে।
হৃদ খাঞ্চা মানুষের জীবনেও রক্ষা দিবে না মেয়েটিকে। এত হলুস থলুস পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দিবে, এটা চিন্তা করাও ভুল। অবশ্যই হৃদ খান নিজের কাছে রাখার জন্যেই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটির সহায় হোক, অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পেছন যেতে যেতে মনে মনে বেশ করে দয়া করলো হৃদের অপরিচিত বইয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়। হাফেজ সাহেবের সিমের কল রেকর্ডের লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্যেই হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়। বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটাই পরপর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করলো, সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টে ছিল হাফেজ সাহেবের অফিস কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নাম্বার দেওয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টে থেকে ভোর 5 পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনদের ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এজন্যই আসিফ সন্দেহভাজক নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ থাকলে তিনি নিয়ে যেতেন। তার কাছে হৃদ নিজে কল করবে সেই নাম্বারে। আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজের কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চেনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই, কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝলো না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়েই থাকলো আসিফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই, আপনার কথা মতো এখানে হাফেজ সাহেবের কল রেকর্ড আছে সেদিন রাতে, আপনি একটু চেক করে নিন। হৃদের কঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তেই। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বোলাতেই আসিফ পুনরায় বলে উঠল,